দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ পোলট্রি মিল পাউডার সংবাদ শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা, সব ষড়যন্ত্র ব্যর্থ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়। জাতির সূর্য সন্তানদের জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করার প্রত্যাশা, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ। নোয়াখালীতে নারী নির্যাতনের মামলায় ১৩ জনের ১০ বছর করে সাজা, গৃহবধূ হত্যায় মানিকগঞ্জে ৩ জনের ও হবিগঞ্জে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ। বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, অসতর্ক মুহূর্তের কথা দাবি করে বক্তব্য প্রত্যাহার। এবং ৫ জাতির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরু বিকেলে। ২০১৭ এর পর ঢাকায় আন্তর্জাতিক হকির আসরে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। শুরুতেই সুবর্ণ বিজয়ের খবর। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. সালেহ উদ্দিন ইসলাম স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতারা। স্বাধীনতা অর্জনের অনেক বছর পেরিয়ে গেলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শাকের আদনার রিপোর্ট। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয় যখন দ্বার প্রান্তে, তখন বাঙালি জাতির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের নামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের তালিকা তৈরি করে হত্যার নীল নকশায় নামে তারা। ৭১-এর ১৪ই ডিসেম্বর নির্মমভাবে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক ও সাংবাদিক সহ জাতির মেধাবী সব সন্তানকে। বাঙালি জাতির শ্রেষ্ঠ সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তি সংগ্রামে লিপ্ত, আর সেই মুক্তি সংগ্রামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি তার নবতর সোপানে এগিয়ে যাবে। এই হলো এবারে বুদ্ধিজীবী দিবসের প্রত্যয়, শপথ, দীপ্ত শপথ। আমাদের এটা খুবই সুপরিকল্পিতভাবে আমাদের এই গণহত্যা চালানো হয়েছিল আমাদেরকে মেধাশূন্য করার জন্য, এবং তাই আমাদের কর্মের মাধ্যমেই এর উত্তর দেওয়া উচিত। আমাদের নতুন প্রজন্মের এবং যুব সমাজের মেধাভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সোচ্চার হওয়া উচিত।
দেশে মুক্তিযুদ্ধের প্রকৃত লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। 1971 সালে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং আমাদের অগণিত শহীদ প্রাণ দিয়েছে, আমাদের বুদ্ধিজীবী মহল তারা প্রাণ দিয়েছেন, দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি। শুধু তাই নয়, আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সব কিছুকে ভুলুণ্ঠিত করে দিয়ে এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসক গোষ্ঠী তারা আজকে বিভিন্নভাবে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার সংগ্রাম বা যেটা স্বাধিকার সংগ্রাম হিসাবে শুরু হয়েছিল, বাঙালি জাতি শুরু করেছিল ঐক্যবদ্ধভাবে। সেটার উদ্দেশ্য ছিল বৈষম্য থেকে মুক্তি এবং শোষণ থেকে মুক্তি। তবে আজকে 50 বছর পূর্তি হওয়ার পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি, বাঙালি জাতি এখনো বৈষম্যের ঊর্ধ্বে উঠতে পারেনি। দেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত মোকাবেলায় সবাইকে সবসময় সোচ্চার থাকার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুদ্ধিজীবীদের ত্যাগ ও জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করার প্রত্যাশার কথা জানান তরুণ প্রজন্ম। মিথিলা নাজরিনের রিপোর্ট। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে সবাই এখন বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ওনাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমরা চাই যে শহীদ বুদ্ধিজীবীদের জ্ঞানের আলোয় আমরা আমাদের জীবনকে আলোকিত করব। তারা রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করছে, তাই আমরা এই স্বাধীনভাবে চলছি বা দেখছি। শহীদ বুদ্ধিজীবীদের আমরা স্মরণ করি এবং সারা জীবন স্মরণ করব। যা উপভোগ করছি তার অবদান আমাদের শহীদদের। আমি এখানে আমার নানুর সাথে এসেছি ফুল দিতে। দিনটি স্মরণে রাজধানীর বাইরে থেকেও অনেকে শ্রদ্ধা জানাতে আসেন। কুমিল্লা থেকে এসেছি আমার মামার সাথে। আমি এই প্রত্যেক বছরে আসি এই দিনটা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। এই 50 বছরে আমরা সেই ধরনের বুদ্ধি সম্পন্ন ব্যক্তি খুব কম পেয়েছি। এই 50 বছরে যারা স্বাধীনতার বিরোধী ছিল, যে অপশক্তি, এই অপশক্তির বিচার শেষ না হওয়া পর্যন্ত এই জাতি কোনোদিনই আপনার কলঙ্ক মুক্ত হবে না। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে। যুদ্ধাপরাধীরা একদিন পূর্ণাঙ্গ বিচারের আওতায় আসবে। বিজয়ের 50 বছরে এমনটি প্রত্যাশা সাধারণ জনগণের। শহীদদের গণকবরের পাশে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বিষাদার বেদনা নিয়ে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সদস্য সহ বিশিষ্টজনেরা। জাতির সূর্য সন্তানদের এই ত্যাগকে স্মরণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা তরুণ প্রজন্ম। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। জাতির জীবনের বেদনার একটি দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। বিজয়ের 50 বছর উদযাপনের আগে এক বুক বেদনা নিয়ে বাঙালি জাতি শ্রদ্ধা জানালো বাংলার শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পাকিস্তানি হানাদারদের হাতে নির্মমভাবে নিহত হওয়া বাংলার মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এই আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের সাথে মিলে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে নানা ধরনের ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার নেতৃত্বে এখনো চেষ্টা করছে যে এই মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করার। স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবে আজকের নতুন প্রজন্মের সন্তানেরা এখানে দাঁড়িয়ে সেই শপথই নিয়েছে। তো আমাদের সবার ভুলে গেলে চলবে না আমরা কার জন্য কিভাবে এখানে দাঁড়িয়ে আছি। সরকারের যে রূপকল্প সেটি বাস্তবায়ন বেশি জরুরি, সেটি হলো মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা। শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তারা দেশের শ্রেষ্ঠ সন্তান এবং তারা আমাদের আদর্শ, আমাদের মুক্ত প্রতীক। পরবর্তী জেনারেশনও
আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ একটা সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলব। শোকের ছায়া থেকে এখন পর্যন্ত আমরা মুক্তি পাইনি, আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। করোনাকালীন সময়ে যে দুর্যোগটা ছিল সেই সময়টা মোকাবিলা করে আজকে আবার স্বাভাবিক সময়ে আমরা ফিরে এসেছি। তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, তাদেরকে মন থেকে স্মরণ করার জন্য আমরা এখানে আসি প্রতি বছর। তাদের এই জীবনের বিনিময় হচ্ছে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বুদ্ধিজীবীদের হত্যার দায়ে দেশকে কলঙ্কমুক্ত করতে নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা সকলে। বিজয়ের 50 বছরের ঠিক দুদিন আগে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালো পুরো বাঙালি জাতি। এই সূর্য সন্তানদের কথা মনে রেখে তাদের কথা স্মরণ করে আগামীর বাংলাদেশ করবে তরুণ প্রজন্মরা, এমন প্রত্যাশা সবার। রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। অসুস্থ বোধ করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফুসফুসের সংক্রমণ ও রক্তে ক্রিয়েটিনিন কিছুটা বেশি থাকায় বুকে চাপ অনুভব করায় চিকিৎসকরা তাকে বিএসএমইউতে ভর্তি করেছেন। তবে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার তেমন কিছু নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ। হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করতে দল থেকে আহ্বান জানানো হয়েছে। আর সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে 2019-এর মার্চে গুরুতর অসুস্থ হয়ে বিএসএমইউতে ভর্তি হন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে 2 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর অনুষ্ঠানের মহড়া। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকার পুলিশ কমিশনার। তিনি জানান, নিরাপত্তার কারণে আগামী 3 দিন রাজধানীর অনেক সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কারণে জনগণের, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের একটু সময় নিয়ে বের হতে হবে। তারপরও কোনো ধরনের বিপত্তিতে পড়লে 999-এ ফোন করার পরামর্শ দেন পুলিশ কমিশনার। তিনি বলেন, সুনির্দিষ্ট হুমকি না থাকলেও জঙ্গিদের তৎপরতা মাথায় রেখে গোয়েন্দা নির্ভর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেসিফিক কোনো থ্রেট নাই, কিন্তু আপনারা জানেন যে গ্লোবাল যে সিচুয়েশন, আমাদের দেশের আভ্যন্তরীণ যে বিভিন্ন ইস্যুগুলো আছে, সে সমস্ত কম্পোনেন্টারি ইস্যুগুলো নিয়েই সবকিছু মাথায় নিয়ে আমাদের নিরাপত্তা প্ল্যানটা সাজানো হয়েছে। বিজয় সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 15 থেকে 17 ডিসেম্বর 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। রাষ্ট্রীয় এই সফরে তার সঙ্গে যোগ দেবেন ভারতের ফার্স্ট লেডি, রাষ্ট্রপতি কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, 2 জন সংসদ সদস্য এবং দেশের পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। ভারতের রাষ্ট্রপতি সফর নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সফরকালে ভারতের রাষ্ট্রপতি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানও পরিদর্শন করবেন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। আমাদের বিজয় দিনে তারিখে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের মহামান্য রাষ্ট্রপতি গেস্ট অব অনার হিসাবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ 2021 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এ ধরনের সফর 2 দেশের বিদ্যমান সম্পর্কের খাতায় মাইল ফলক অধ্যায় হিসাবে স্বর্ণাক্ষরে উল্লেখ থাকবে। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় 13 জনের 10 বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মানিকগঞ্জে হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ডাদেশ, 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও হবিগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ১৩ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ডাদেশ ও ৫০,০০০ টাকা করে জরিমানা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক জয়নুল আবেদিন। মোট ৪০ জন সাক্ষী এই আদালতে সাক্ষ্য প্রদান করেছে রাষ্ট্রপক্ষে, প্রজিকিউশন পক্ষে এবং বিজ্ঞ আদালত, বিজ্ঞ জজ সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণে এই মামলার সকল আসামিদের মধ্যে ৩ জন আসামিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাদেরকে অভিযুক্ত করেছে এবং অন্যদেরকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সহায়তার কাজে অভিযুক্ত করে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। বাদী তার জবানবন্দিতে এবং যে ভিকটিমের হাজব্যান্ড সাইফুল ইসলাম সুমন, সেও আমার এই আসামিদের নাম বলেন নাই। তারপরে বিজ্ঞ ট্রাইব্যুনাল এই অতি রঞ্জিত হয়ে আমাদের আসামিদের নাম বাদী বলা না থাকা সত্ত্বেও বাদীরা এবং সাক্ষীদের কেউ কোনো সাক্ষী আমার নামটা বলে নাই। মামলার ৪ আসামি এখনও পলাতক রয়েছে। মানিকগঞ্জে গৃহবধূ সুপ্রিয়া সাহা হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। প্রত্যেক আসামিকে একই সাথে ২০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার ৩ জন আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক সুদীপ্ত দাস। রাজীব আহমেদ, চ্যানেল আই। অসুস্থ থাকায় আদালতে হাজির হননি চিত্রনায়িকা পরিমণি। রাজধানীর বনানী থানায় করা মাদক মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়ে ২রা জানুয়ারি ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ১০ মঙ্গলবার মামলার চার্জ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। পরিমণি অসুস্থ হয়ে পড়ায় তার আইনজীবী সময়ের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তার আইনজীবী বলেন, পরিমণি ভার্টিগোতে আক্রান্ত, হঠাৎ রোগটি বেড়ে যাওয়ার তিনি আদালতে হাজির হতে পারেননি। জমি না থাকায় খুলনার মিমের পুলিশের চাকরি না হওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এ নিয়ে বুধবার আদেশ দেবে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ। আদালত বলেন, নদী ভাঙনে কেউ ভূমিহীন হলে বা ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে খোঁজ নিতে বললেন আদালত। এটা ঠিকানা নাই, এটা তো বলা যাবে। আর কোর্ট এটাও বলেছেন যে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাকৃতিক দুর্যোগে নদী ভাঙনের শিকার হয়, তারা কি চাকরি পাবে না? তো আমরা আশাবাদী যে কালকে হয়তো মহামান্য হাইকোর্ট কোনো আদেশ দিবে। নানা কর্মসূচিতে সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে গল্লামারী বৌদ্ধভূমিতে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে খুলনাবাসী। প্রথম প্রহরে শ্রদ্ধা জানায় জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গাজীপুরে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা পুলিশ, জেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। রাজশাহী কোর্ট চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ। সিলেট নগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসন ও নানা শ্রেণী পেশার মানুষ। যশোরের রায়পাড়ায় বদ্ধভূমিতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শপথ বাক্য পাঠ করান জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। মানিকগঞ্জে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এছাড়াও চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, নড়াইল, মেহেরপুর ও ঝালকাঠি সহ দেশের সব জেলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই।
নিজের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। এক বিবৃতিতে ওই বক্তব্য অসতর্ক মুহূর্তের কথা দাবি করে তিনি জানিয়েছেন, তার কথায় যারা কষ্ট পেয়েছেন বা অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। বক্তব্য প্রত্যাহার করেছেন তিনি। ভারতে চিকিৎসাধীন আলাল জানিয়েছেন, গুরুতর একটি সার্জারির জন্য তিনি স্বদেশ থেকে 1000 মাইল দূরে আছেন। পরে জানতে পেরেছেন অতীতে তার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। 49 বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি ও বিশ্বাসে আঘাত করেননি দাবি করে আলাল বলেছেন, তবে মানুষ হিসেবে তিনিও ভুলের ঊর্ধ্বে নন। আজ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ষষ্ঠ আসর শুরু হচ্ছে ঢাকায়। করোনার কারণে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে মালয়েশিয়া নাম প্রত্যাহার করায় 5 জাতি নিয়ে হচ্ছে এবারের আসর। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। একদিন আগেই ট্রফি উন্মোচন করেন আয়োজকরা। আদিল আহমেদ খানের রিপোর্ট। 2017 পর ঢাকায় প্রথম আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট শুরুর একদিন আগে অংশগ্রহণকারী 5 দলের অধিনায়কের সামনে ট্রফি উন্মোচন করা হয়। শেষ মুহূর্তে বাংলাদেশ সফর বাতিল করে মালয়েশিয়া। তাই 5 জাতি নিয়ে আয়োজিত টুর্নামেন্টে এশিয়ার পরাশক্তি জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে কোচ গোপীনাথ কৃষ্ণের লাল সবুজরা। বুধবার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা। বেস্ট 5টা টিম আসছে, তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের বেস্ট হকিটা খেলতে পারি, কোচ আমাদের যে প্ল্যান দিয়েছে প্ল্যান অনুযায়ী যদি আমরা খেলতে পারি, অবশ্যই আমরা ভালো একটা কিছু করতে পারবো। 2 দফা তারিখ পিছিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক আসরটি। এশিয়া কাপের 2টো গ্রুপ থাকে, আপনারা জানেন। সবগুলো টিমের সাথে কিন্তু আমাদের খেলা হয় না। এই টুর্নামেন্টে বাংলাদেশ টিম প্রত্যেকটি টিমের সাথে, অর্থাৎ প্রত্যেক যে 5টা টপ টিম আছে তাদের সকলের সাথে কিন্তু তারা খেলতে পারবে। The biggest change of 2017 Asia Cup that Bangladesh was finally also introducing the women hockey in Bangladesh, and we will work closely in order to exploit this opportunity. We are really happy to be here, and good luck all the 5 teams here, and we will play our fair games. Good to see Bangladesh hosting this tournament. উদ্বোধনী দিনে বিকেল 3:30টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভারত ও সন্ধ্যা 6টায় পাকিস্তান লড়বে জাপানের সঙ্গে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে বিরতির পর আবারও আমন্ত্রণ। প্রতিবারের মতো এবারও দিনাজপুরে শীতার্তদের মাঝে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ শুরু করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র। শীতার্তদের সহায়তায় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। শাহ আলম শাহীর রিপোর্ট। চাউলিয়াপট্টি, পাহাড়পুর মিলনালয় সমিতি, দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগার চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমরা একটা শীতবস্ত্র পাইলাম শীতের উপলক্ষে, আরো জন্য পাই। প্রত্যেক বছর 2-1টা করে জিনিস আমাদেরকে দেয়, আমরা খুব খুশি। কোথাও থেকে কোনোদিন শীতবস্ত্র পাই না, আমাদের চ্যালেঞ্জ থেকে প্রত্যেক বছরে আমাদেরকে শীতবস্ত্র দেয়। সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা দর্শক, তাদের প্রতি আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের এই মহতি কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং এটাকে আরো প্রসারিত হস্তে দুই হস্ত প্রসারিত করে অব্যাহত রাখবেন। এই সাধারণ অসহায় নিরীহ গরিব লোকের পাশে থাকবেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। সমাজে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি আছেন, যারা ধনী ব্যক্তি আছেন, তারা সবাই একজন আরেকজনের পাশে দাঁড়াবো, এইটাই হচ্ছে এই মেসেজটাই আমরা সবার মাঝে দিতে চাই এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে। শীতার্ত মানুষদের পাশে দাঁড়াবার যে প্রয়াস, এটা অব্যাহত থাকুক। আমরা মনে করি যে এটি একটি তাদের মহতি উদ্যোগ এবং চ্যানেলের এই শিক্ষণীয় বিষয়টি বাংলাদেশে যারা বিত্তশালী আছে, যারা অর্থশালী আছে এবং অন্যান্য যে মিডিয়াগুলো আছে তারাও এটা অনুসরণ করবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে যে প্রতি বছর ওনারা এই গরিব এবং শীতার্ত মানুষের প্রতি আগিয়ে এসে কম্বল বিতরণ করে। অতীতের মতো ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে সহায়তার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ।
নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল GP8 ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শহর থেকে গ্রামে শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ প্রতিটি খাতের অনন্য অংশ হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়নে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি এই খাতে দিন দিন কর্মসংস্থান বাড়ছে। এগিয়ে চলার 12 বছরের ডিজিটাল বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে রফিকুল বাশারের 8 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুলে এখন প্রচলিত কোনো হাজিরা খাতা নেই। শ্রেণীকক্ষে প্রবেশের সময় আঙুলের স্পর্শে ডিজিটাল হাজিরা দেয় শিক্ষার্থীরা। এতে হাজিরা নেওয়ার জন্য শিক্ষকের আলাদা সময় নষ্ট হয় না, পুরো সময়টা পাঠদানে মন দিতে পারেন তিনি। ডিজিটালাইজড করার পরে আমার বাচ্চারা খুব সহজেই পাঠগুলো রপ্ত করতে পারছে। ভিডিও চিত্রের মাধ্যমে তার বিষয়বস্তু যখন দেখছে সে কিন্তু সহজেই শিখতে পারছে। ভাইয়া, ল্যাবে শিক্ষার্থীরা তাদের বইয়ের পাশাপাশি ওই বিষয়বস্তু তো অন্যান্য বই থেকে জ্ঞান অর্জন করতে পারছে। আগে যে আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে চক, ডাস্টার বা এই টাইপের শেখাতাম, সেখানে আমরা যে কোনো কিছু বর্ণনা দিতে বা বোঝাতে আমরা শুধু মুখেই বলতাম এবং তারা স্টুডেন্টরা হয়তো বা কল্পনা করতো। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে আসবার কারণে একটা সুবিধা হয়েছে যে তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাতে পারছি। শিক্ষার্থীরা যেন সহজেই বুঝতে পারে, প্রজেক্টরের মাধ্যমে তা বড় করে দেখিয়ে পাঠদান করেন শিক্ষক। ডিজিটাল ক্লাস খুবই করতে ভালো লাগে। ডিজিটাল ক্লাসের মাধ্যমে অনেক সুবিধা হয়, দেখার সুবিধা, পড়ালেখার মান ভালো। এখন নতুন যেহেতু আইসিটি নতুন ডেভেলপ হয়েছে, সেহেতু পড়ালেখা করতে ভালো। বিভিন্ন সিনারি ভাবে আমরা জানতে পারি, সেটা কিভাবে আমরা সিনারি হিসেবে আমরা সব দেখতে পারি, একসাথে বুঝে নিতে পারি। তো যোগাযোগ পদ্ধতি সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারছি। অনেক বিনোদনও হচ্ছে আর নতুন কিছু নতুন নতুন প্রতিদিন শিখতে পারতেছি। মানে বই থেকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা ক্লাসটা করতে পেরে আনন্দিত, ভালো লাগছে। বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার্থীরা শেখেন কম্পিউটারের নানা বিষয়। আমরা লেখালেখি কাজগুলো শিখেছি, টাইপ করা, সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার খোলা বা সফটওয়্যার নাম লেখা, একটা ফোল্ডার খোলা, এইসব শিখেছি। কম্পিউটারের সাহায্যে অনেক কিছু সহযোগিতা পাইছি, যেমন পড়ালেখার বিষয়ে, অ্যাসাইনমেন্টের বিষয়ে, এসব সমস্যার সমাধান নেটের মাধ্যমে হওয়া যায়। দেশের প্রত্যন্ত অঞ্চল ডিজিটাল ছোঁয়ার আওতায় আনতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরও 10,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে। এর মধ্য দিয়ে তথ্য প্রযুক্তির সবশেষ ব্যবহার নিশ্চিত করে মানসম্মত শিক্ষা দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে, এমন আশা শিক্ষার্থীদের। আমরা চাই আমাদের মতো আরো শিক্ষার্থীরা ওরাও শিখুক। রফিকুল বাশার, চ্যানেল আই। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মোহনপুর রেল ক্রসিংয়ের 2 লেন ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের সাথে নিয়ে উন্নয়ন কাজগুলো পরিদর্শন করেন মেয়র। কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে নির্মাণ কাজ শেষ করা সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। ফ্লাইওভার নির্মাণের সময়কাল ধরা হয়েছে 2022 সালের 29 ডিসেম্বর পর্যন্ত। চলতি বছরের 22 সেপ্টেম্বর ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন সিটি মেয়র। পরিদর্শনকালে কাউন্সিলর নিজাম উল আজিম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার উপস্থিত ছিলেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা 3 দিনের বৃষ্টিতে উঠতি আমন ফসলের ক্ষতি হয়েছে। খেতে জমে থাকা বৃষ্টির পানিতে হেলে পড়েছে গাছ। বৃষ্টির আগে জেলায় আমন আবাদের মাত্র 35 ভাগ ধান কেটেছিলেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নীলফামারীর চারুলকাটা নদীর ভাঙনরোধে বাঁধ নির্মাণ ও নদী খনন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলা সদরের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার নৌপথের দূরত্ব প্রায় 10 কিলোমিটার কমাতে 750 মিটার নদী খনন হবে।
স্থানীয়দের আশা প্রকল্পটি তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এবারে অন্যান্য সংবাদ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে যুক্তরাজ্যে প্রথম একজনের মৃত্যু এবং রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয় নড়েচড়ে বসেছে ব্রিটিশ প্রশাসন। প্রকোপ ঠেকাতে টিকা বিতরণ কর্মসূচিতে হাজার হাজার স্বেচ্ছাসেবককে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। টিকার বুস্টার ডোজ কার্যক্রম ত্বরান্বিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশটিতে করোনা সংক্রমণের 40% ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। যত দ্রুত সম্ভব নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি। রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিধিনিষেধ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে নরওয়ে। করোনার লাগাম টেনে ধরতে রুশ কর্তৃপক্ষ বিধিনিষেধ কঠোর করতে চাইলেও জনগণের ব্যাপক ক্ষোভের মুখে আগের অবস্থান থেকে সরে এসেছে পুতিন প্রশাসন। করোনায় মৃত্যুহার কমাতে সবাইকে বুস্টার ডোজ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। লাগোডিয়ার হোটেল ম্যারিয়টে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন দেশ ও প্রবাসের লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সহ সব শ্রেণী পেশার মানুষ। নিউ ইয়র্কে 2017 সাল থেকে শুরু হওয়া হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন এবার 4র্থ বছরে পড়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এবারের হুমায়ুন আহমেদ সম্মেলন। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।